আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ গত বছর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো 24 সালে, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারোনি বা যে সাবজেক্ট তোমাদের টার্গেট ছিল সেই সাবজেক্টগুলো হয়তো বা পাওনি কোনো কারণে, তো তারা আবার দ্বিতীয়বার তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু করেছো। তো আজকের এই লাইভ সেশনে আমরা মূলত বাংলা অংশ নিয়ে আলোচনা করব যে সেকেন্ড টাইম বাংলা প্রস্তুতি কেমন হওয়া উচিত। কারণ তোমরা জানো সেকেন্ড টাইম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইসিটি, আইকিউ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ধারাবাহিক এই ব্যাপারগুলো নিয়ে আমাদের মেন্টর যারা আছেন তাদের সাথে তোমাদের আলোচনার মাধ্যমে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করবো। তো আজকে সেশনে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বাংলার মেন্টর আব্দুল্লাহ মাহফুজ। মাহফুজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করছে। তো মাহফুজ, আমরা শুরুতেই একটু চলে যাই যে শিক্ষার্থীরা সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে বাংলা অংশের প্রস্তুতি ঠিক কিভাবে শুরু করতে পারে। আচ্ছা, প্রথমে যে বিষয় হলো একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়, আমরা ফার্স্ট টাইমে ওরা আর কি একটা অথৈ সাগরে প্রথম নামতে শিখে, এবং সেকেন্ড টাইমে যে বিষয়টা হয় ওদের জন্য একটা সহজ দিক থেকে এবং একটা কঠিন দিক দুইটাই থাকে। আমি যদি সহজ দিক বলি, যে ও জানে যে আসলে সাগরটার গভীরতা কতটুকু বা স্রোত কতটুকু বা কীরকম প্রতিকূল পরিবেশে ওকে লড়াই করতে হবে। আর কঠিন বিষয় যেটা হলো যে ওই একই পরিস্থিতিতে পুনরায় লড়াই করার মানসিকতাটা থাকা, এই দুটা বিষয় যদি একসাথে কেউ নিজেকে সংযত রাখতে পারে, এই জায়গায় আমার মনে হয় সফলতা তার আসবে। তা আমরা যদি একটু প্রথমে ধরে নিই যে বাংলা বিষয়ে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, একদম মূল পয়েন্টে যদি আসি, যে অনেক শিক্ষার্থী যে এই কাজটা করে, যে যখন ওরা বাংলা প্রস্তুতি নেওয়া শুরু করে তখন দেখা যায় যে নতুন করে আবার বই পড়া শুরু করে। যেমন পূর্বে, আমি যদি কোনো বইয়ের নাম না বলি, আমি যদি বলি যে পূর্বে সে যে বই পড়তো সেই বইয়ের নাম, যদি বাংলা প্রথম পত্র পূর্বে যেটা বোর্ডের বই পড়েছে সেটাই হয়। হ্যাঁ, যেমন হইতে পারে এরকম, পূর্বে সে বোর্ডের বই তো অবশ্যই সবাই পড়ে, এর বাইরে ধরলাম সহায়ক সে একটা বই পড়ছে, যে বইটার নাম হলো ক, প্র্যাকটিস করার জন্য ক নামের একটা বই পড়ছে। তখন তার যেই ঝামেলাটা হয়, ম্যাক্সিমাম ওই যে আশেপাশে ফ্রেন্ড সার্কেল থেকে শুনে বা আবার ওই যে ফেসবুকে নানান জায়গায় শুনে ওর কাছে মনে হয় কি, না আমি ক বইটা যেহেতু বিগত বছর পরে চান্স পাই না, এবছর আমি খ বইটা পড়বো, তাহলে হয়তো আমার চান্স হবে, কারণ আমার বন্ধু খ বই পড়ে চান্স পাইছে। এবং এইটার কারণে ও কিন্তু সেকেন্ড টাইম প্রস্তুতি আবার শুরু থেকে শুরু করছে। ও যে একটা জায়গায়, যে আমরা বলি না যে ক্রিকেট খেলার সময় অনেক দেখি যে একটা প্লেয়ার হয়তো কোনো ম্যাচে 100 করছে, পরের ম্যাচে নেমেই ফার্স্ট 2-1 বল আমাদের ছক্কা মারলে কমেন্ট্রিতে বলে যে সে যে জায়গায় শেষ করছিল সেখান থেকে শুরু করছে। ওই স্টুডেন্টরা কিন্তু ওইটা করতেছে না, যে যেখানে শেষ করছে ওইখান থেকে শুরু না করে সে একদম শুরু থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো আবার শুরু থেকে শুরু করছে। কারণ কি, ওই খ বইটা আবার শুরু থেকে তার পড়তে হচ্ছে, কারণ ক বইতে সে অনেক কিছু মার্ক করে ফেলেছিল, তার কোথায় দুর্বলতা, কোথায় তার শক্তিমত্তা সবকিছু সে বের করে ফেলছিল। তো সে যখন নতুন করে একটা বই পড়ে, এটা তার একটা ঝামেলা হয়, এই কাজটা একেবারে করা যাবে না। দ্বিতীয় যে বিষয়, যে আমি যেহেতু পূর্বে সাগরে সাঁতরেছি, আমি জানি যে এখানে আমার কোন কোন জায়গায় কখন ঝড় উঠবে, কখন সুনামি আসবে, কখন সাগর শান্ত থাকবে, এই বিষয়গুলো আমি জানি। সুতরাং তাকে ওটা নোট ডাউন করে ফেলতে হবে শুরুতেই। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার শুরুতেই বাংলা, যে আমার এইখানে সমস্যা ছিল, হইতে পারে সেটা যে আমি সমার্থক শব্দ মনে রাখতে পারি না, তার মানে এটা তো প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করার মাধ্যমে সে বুঝতে পারবে যে সে যেহেতু কোন জায়গাতে দুর্বলতা আছে। বা হ্যাঁ, যেহেতু আমি প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ এই জন্য যাচ্ছি না যে কারণ ফার্স্ট টাইম সে ইতিমধ্যে করে ফেলেছে, সে জানে। যদি মানে অনেকে যেটা হয় যে ফার্স্ট টাইম অফলাইনে কোচিং করেছে, তো ফলে ওই জায়গাটাতে কোশ্চেন বিশ্লেষণে গুরুত্বটা এভাবে বোঝানো হয়নি, বা হলেও হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 থেকে 2 বছরের প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে। তো আমরা জানি যে সেকেন্ড টাইম কিছু বিশ্ববিদ্যালয়ে, অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিক আছে সেমই, 2-1টা জায়গায় সাহিত্য থেকে বেশি প্রশ্ন আসতেছে, বা অন্যান্য মানে কিছু অংশ আছে সেখান থেকে প্রশ্ন আসছে। তাহলে যারা মূলত গত বছর কোনো কারণে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করে নাই অন্যান্য ভার্সিটি কেন্দ্রিক, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড টাইম কিন্তু আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, অর্থাৎ প্রথমবার সায়েন্সে পরীক্ষা দিয়ে কোনো কারণে কোথাও চান্স পাইনি, তাদের একটা বড় অংশ কিন্তু চলে আসে যে ঠিক আছে আমরা প্রথমবার যেহেতু সায়েন্সে আমি কোথাও টিকতে পারি না, সেকেন্ড টাইম আমার যেহেতু সায়েন্সের একটা ভালো সুযোগ থাকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তার যে কোনো ইউনিটে সে ভর্তি পরীক্ষা দিতে পারে। ইউনিটে তো পারতেছেই, এর বাইরেও সে মানবিক এবং কমার্স ইউনিটে পরীক্ষা দিতে পারতেছে। তো তারাও তো আসলে প্রশ্ন বিশ্লেষণ করা ছাড়া তো সায়েন্সের ছেলে বলে ওটা বুঝতে পারবে না। যদি এইরকম যারা আছে, বা যারা আবার নতুন করে চেষ্টা করতেছে, বা যারা ওই ফার্স্ট টাইমে হয়তো কোচিং তাদেরকে ওইভাবে গাইডলাইন করতে পারে নাই, তাদের ক্ষেত্রে আমি বলবো এই প্রশ্ন বিশ্লেষণ এটা ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক এটা করা উচিত, অবশ্যই করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় সে ফার্স্ট টাইমে করছে, সমস্যা নাই, সে সেকেন্ড টাইম যেন আবার করে।
কারণ আমি সেই 6 মাস আগে কি বিশ্লেষণ করছি সেটা আমার মাথায় এখনো ওরকম আছে কিনা, আবার নতুন করে আমি করলাম, সমস্যা নাই তো। প্রশ্ন ব্যাংক তো 10 বছর প্রশ্ন বিশ্লেষণ করতে সর্বোচ্চ 5 ঘন্টা লাগে একজন স্টুডেন্টের। তাহলে আমি যদি যখন আমি প্রশ্ন বিশ্লেষণ আবার করতেছি, আমি একটা খাতায় দুইটা ভাবে আসলে সেকেন্ড টাইমে একজন স্টুডেন্ট সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে পারে বাংলা। এক, প্রশ্ন বিশ্লেষণ করে আগে টপিকগুলো বিশ্লেষণ করে ফেলবে একটা পেজে আমি 12টা বা 15টা টপিক বের করে ফেলবো। পরের যে কাজটা হবে যে যেহেতু আমি ফার্স্ট টাইমে এই টপিকগুলো ইতিমধ্যে একবার পড়েছি, আমার কিন্তু একটা ধারণা আছে হয়তো আমি এই টপিকে পড়ার সময় বানানে আমার অনেক সমস্যা হয়েছে, তখন সে বানানোর উপর একটা রেড মার্ক দেওয়া যে এইখানে আমার ঝামেলা হয়েছে। সে হয়তো সর্বোচ্চ 3টা বা 4টা টপিক পাবে এরকম যেখানে ওর সমস্যা ছিল পূর্বে। তাহলে এই যে বাকি যে আরো টাইমগুলো আছে, আমি আরো 3-4 মাস পাচ্ছি, 4-5 মাস পাচ্ছি পড়ার জন্য, এই টাইমটা ওই টপিকের উপর একটু বেশি জোর দেওয়া। এবং সেটার জন্য স্কুল অফ এক্সিলেন্সে যারা আছে ওদের তো ডাইজেস্ট যথেষ্ট ডাইজেস্ট আমার মনে হয়। তো সেই জায়গাটায় একটা বিষয় ওইখানে খেয়াল করতে হবে। আর আরেকটা যে বিষয়, সেকেন্ড টাইমে হয়তো লিখিত তো সব ভার্সিটি থাকে না, খুলনার জগন্নাথে আর খুলনাতে আছে। এখন এই লিখিত যদি যে জায়গাটায় লিখিত কিন্তু ঢাবিতে যেরকম আমরা দেখি একটু ক্রিটিক্যাল আসে, একটু অ্যানালিটিক্যাল আসে, বিশ্লেষণ করে একটু লিখতে হয়, কিন্তু খুলনাতে কিন্তু জ্ঞানমূলক লিখিত চলে আসে। যেমন হয়তো আর কাজী নজরুল ইসলামের জন্মসাল লিখো, এই ধরনের। সুতরাং ওইটা কিন্তু আমি যে এমসিকিউ এর যে প্রস্তুতি নিচ্ছি সেটাতে কিন্তু আমার লিখিতটাও অনেকটুকু কভার হয়ে যাচ্ছে। সুতরাং আলাদা করে লিখিত প্রস্তুতিটা আমার মনে হয় না যে ওইরকম খুব একটা সেকেন্ড টাইমের জন্য মানে প্রয়োজন আছে, যেহেতু ডাবির প্রেক্ষাপটে যদি আমরা আলোচনাটা করি। সেকেন্ড টাইম কিছু বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, বিশেষ করে জাহাঙ্গীরনগর বা বিউপিতেও মাঝে মাঝে আসে, সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে বাংলা সাহিত্যের ইতিহাস আসলে সে কতটুকু পড়বে, মানে কতটুকু পড়লে সে প্রিসাইজলি প্রিপারেশন নিতে পারবে? তার কি পুরো প্রাচীন যুগ, বৌদ্ধ যুগ, আধুনিক সবই পড়তে হবে? মানে এখানে তো অনেক অনেক বড় আলোচনা। এইটাতে দুইটা কাজ করলেই আমার মনে হয় যথেষ্ট। প্রথম কথা হলো বিগত সালের প্রশ্ন। বিগত সালে আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, তার মানে এই না শুধু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের সমাধান করব। এটা হলো কোটেন আনকোট করে বললে বাংলা সাহিত্যের জন্য, মানে ওই যে সাহিত্যের অংশ যেখান থেকে আসে। এখন বাংলা সাহিত্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতেছে। সে যদি 3টা ভার্সিটি বিগত 10 বছর প্রশ্ন যদি সে সমাধান করতে পারে, বাংলা সাহিত্যের অংশ যদি বের করে ফেলতে পারে যে এই জায়গা থেকে আসছে বা বিগত 10 বছর কার কার টপিক থেকে আসছে, এটা যদি সে বের করে ফেলতে পারে, বের করে ফেলতে পারলে আমার মনে হয় 90%, 80 থেকে 90% ওই বিগত বছরের থেকেই আসে। বিগত বছর থেকে আসে এই না যে বিগত বছর হয়তো আসছে যে আলাউল কত শতকের কবি, একটা প্রশ্ন ধরলাম আসছে, এখন আলাউল কত শতকের কবি, সেম প্রশ্নটা তো হয়তো এবছর দেবে না, এবছর হয়তো দিতে পারে যে আলাউলের রচিত কাব্যগ্রন্থ কোনটি। তাহলে প্রশ্ন ব্যাংকে আমার কোন জিনিসটা করতে হবে? প্রশ্ন ব্যাংকটা যখন আমি পড়ছি একই সাথে ব্যাখ্যা অংশে অনেক তথ্য দেওয়া থাকে এক্সট্রা, ওই তথ্যটাও আমাকে জানতে হবে, তাহলে বিগত বছর প্রশ্ন থেকে কমন পড়ে। এইটা হলো প্রশ্ন বিশ্লেষণের একটা ভালো দিক। আরেকটা যে বিষয় হলো, ফার্স্টে তো প্রশ্ন বিশ্লেষণ আমরা বললাম, সেকেন্ড হলো আমাদের যে বোর্ড বই আছে একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড বইয়ের সর্বোচ্চ আমরা যদি 24 গদ্য পদ্য বলি, গদ্য পদ্য তাহলে 48টা লেখক, 48টা লেখকের মধ্যে আমরা দেখবো যে 10-15 জন লেখকেরই ডাবল করে লেখা আছে। যেমন রবীন্দ্রনাথের 2-3টা করে পাবো, কাজী নজরুলের 2-3টা করে পাবো, এরকম। তাহলে আমি ওই যে 15-20 জন ওইখান থেকে যদি আমি বের করে অ্যানালাইসিস করে বের করতে পারি যে 20 জন লেখকের, শুধু ওই 20 জন লেখকে পড়লে ভর্তি পরীক্ষার জন্য একদম মানে বাংলা সাহিত্য এনাফ, মানে মোর দেন এনাফ। যদি ওই 20-25 জন পড়ি, তার উপর স্কুল অফ এক্সিলেন্স তো বাংলা সাহিত্যের এবার সেকেন্ড টাইমের জন্য স্পেশাল ক্লাসও নিচ্ছে, ওদের শেষ দিকে ক্লাসও থাকছে সাহিত্যের উপরে, শুধু যে আমাদের বোর্ড বইয়ের বাইরে কোন কোন সাহিত্য পড়তে হয়, কারটা পড়তে হয়, স্কুল অফ এক্সিলেন্স প্রতি ক্লাসে আছে। যেমন আগামীকাল আমাদের স্কুল অফ এক্সিলেন্সে সেকেন্ড টাইমে যে টপিক ভিত্তিক দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে, সেখানে জীবনানন্দ দাশ নিয়ে আছে, জসিমউদ্দিন নিয়ে টপিক থাকবে। এগুলো তো আসলে দেখা যায় আমাদের স্বাভাবিকভাবে ফার্স্ট টাইম ওদের যে সিলেবাসের সাথে সেটাতে কিন্তু ছিল না। প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করার সময় আমি নিজেও দেখেছি, খেয়াল করেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এবং আবুল ফজল, এই 3 জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেগুলার মানে রিপিট প্রশ্ন, এবং 3 জনই কিন্তু আমাদের অন্তর্ভুক্ত মানে পাঠ্য বইয়ের লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের অন্তর্ভুক্ত, যেমন আবুল ফজল মানব কল্যাণ আমরা সিলেবাস অন্তর্ভুক্ত, আর নজরুল রবীন্দ্রনাথ তো ওনাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। এবং এর বাহিরেও যদি আমরা দেখি, হতে পারে যেমন কালিদাস নিয়ে একটা প্রশ্ন আছে, কালিদাসের লেখাও কিন্তু আছে, হইতে পারে আলাউল নিয়ে আসছে, আলাউলের লেখাও কিন্তু আছে, হইতে পারে বিদ্যাপতি নিয়ে আসছে, বিদ্যাপতির লেখাও আছে। অর্থাৎ
বাংলা সাহিত্যে যাদের আমাদের পাঠ্য বইয়ে যারা আছে একাদশ দ্বাদশ শ্রেণীর বই, বাংলা সাহিত্যে যাদের প্রভাব সবচেয়ে বেশি, যাদেরকে বাংলা সাহিত্যকে ভিত্তি করে বাংলা সাহিত্য দাঁড়িয়ে আছে, তাদের ম্যাক্সিমামের লেখা কিন্তু আমাদের টেক্সট বুকে আছে। সুতরাং একজন যখন প্রশ্নকর্তা প্রশ্ন করে, উনি কিন্তু এর বাইরে খুব একটা যান না, উনি ওইটার ভিতরেই থাকেন। যদি বাইরে যান সেটা আবার প্রশ্ন ব্যাংকে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আমাকে কিন্তু খুব একটা এখানে আটকানোর সুযোগ আমি মনে করি না যে শিক্ষার্থীদের আছে। আরো একটা বিষয় সেটা হলো যে শিক্ষার্থীরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই আমার টার্গেট তো বিউপি বা আমার টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো সেক্ষেত্রে আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক বা ওই কেন্দ্রিক বাংলা প্রিপারেশন নিব কিনা, এই ক্ষেত্রে আসলে মানে সে আসলে কিভাবে মেনটেন করবে? আচ্ছা, এইখানে প্রথম যে বিষয় হলো যে প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে আমি বলবো যে সব বিশ্ববিদ্যালয়টা পড়তে। প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে মানে আমার টার্গেট রাজশাহী থাকলাম চট্টগ্রামের প্রশ্ন ব্যাংক পড়বো, কিন্তু এখানে একটা বিষয় আছে যে এটা আমি বলতেছি একটু ক্লিয়ারলি, না হলে ওরা আবার ভুল বুঝবে। প্রথম কথা, আমি প্রশ্ন সব পড়বো, কারণ হইতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে, সেজন্য পড়বো। কিন্তু পড়ার সময় আমি খেয়াল রাখবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা কিরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় হইতে পারে ব্যাকরণ বেশি আসে, সাহিত্য কম আসে। আমরা একটা উদাহরণ যদি কাঠামো ধরি যে ব্যাকরণ বিশেষে সাহিত্য কম আসে, চট্টগ্রামের সাহিত্য বিশেষে ব্যাকরণ কম আসে। এখন আমি চট্টগ্রামের বিষয়গুলোর প্রশ্ন ব্যাংক ধরে যদি আমি রাজশাহীর প্রশ্ন নিই তাহলে হবে না। চট্টগ্রামের প্রশ্নটা আমি কেন পড়বো? যে এটার কোনো একটা প্রশ্ন হয়তো রাজশাহীতে আমি কমন পাইতে পারি, সেই জন্য পড়বো। কিন্তু এই জন্য না যে চট্টগ্রামের মতোই প্রশ্ন রাজশাহীতে আসবে, রাজশাহীর প্রশ্ন আসবে রাজশাহীর মতো, কিন্তু কোনো একটা প্রশ্ন হুবহু হয়তো ওই বিশ্ববিদ্যালয় থেকে। যেমন আমরা ঢাবির প্রশ্ন অনেক ভার্সিটিতে হুবহু আসতে দেখি, অ্যাভেলেবেল সমানে আসতেছে, সেই জন্য সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি অবশ্যই পড়বে, অবশ্যই এটা পড়তেই হবে, এটা পড়তে হবে। জাস্ট শুধু আমি অ্যানালাইসিস করবো টপিক ভিত্তিক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা আমার অ্যানালাইসিস থাকবে যে রাজশাহীতে ব্যাকরণের এই ইউনিটে এই কটা প্রশ্ন আসতেছে বা এই টপিক থেকে এই কটা আসতেছে, এইটা আমার অ্যানালাইসিস থাকতে হবে। কিন্তু বিগত সালের সব ভার্সিটির সব প্রশ্ন আমাকে মানে মুখস্থ ছোটের উপর থাকতে হবে, তোতা পাখির মতো। আচ্ছা, এছাড়াও শিক্ষার্থীদের আরেকটা যেটা সবসময় বেশি প্রশ্ন থাকে সেটা হলো যে বিরোচন অংশ নিয়ে, যে বাংলায় যেহেতু আমরা জানি যে প্রচুর বিরোচন অংশ থেকে প্রশ্ন আসে, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই ব্যাপারগুলো শিক্ষার্থীরা আসলে মানে খুবই ব্যতিব্যস্ত থাকে, অনেক বই কেনে, অনেক কিছু পড়ে। তো খুব সহজে এগুলো ক্র্যাক করা যায় কিভাবে? মানে কোথা থেকে পড়লে একটু আমাদের একটু কমন পাওয়ারও একটা ব্যাপার কাজ করে, আসলে কোথা থেকে পড়লে আমরা খুব সহজে কমন পেতে পারি? আচ্ছা, এইখানে একটা খুবই মানে কঠিন বাস্তব কথা হলো যে বিরোচন অংশ আসলে এটা নির্দিষ্ট কোনো সিলেবাস তো নাই, এটা আমরা সবাই জানি, এটা নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। কিন্তু এইখানে সবচেয়ে বেশি হেল্প করে যে আমরা যখন পড়ি সেটা হলো আমাদের একটা সেন্স তৈরি হয়। সেন্সটা কি, যে আমাকে একটা অপশন দিল, বাকি দুইটা অপশন হয়তো আমি জানি যে এইটা ওইটার সাথে রিলেটেড, তখন আমি অপশন চুজ করে উত্তর বের করে ফেলতে পারবো। এই জন্য আমাদের বিরোচন অংশটা আসলে পড়তে হয়, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন পড়বোটা কি? প্রথম কথা, বিগত সালের প্রশ্ন, সেকেন্ড টাইম হোক ফার্স্ট টাইম হোক, বিগত সালের প্রশ্নের উপরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির কিচ্ছু নাই। মানে একজন শিক্ষার্থী যদি বিগত বছরের 10 বছরের প্রশ্ন, সকল বিশ্ববিদ্যালয় 10 বছর প্রশ্ন তার মুখস্থ থাকে ব্যাখ্যা সহ, তাকে কোনো বিশ্ববিদ্যালয় আটকাইতে পারবে না। এটা সে মানুক আর না মানুক, কোনো বিশ্ববিদ্যালয় তাকে আটকাইতে কখনোই পারবে না। কারণ বিশ্ববিদ্যালয় একটা প্যাটার্নের বাইরে কখনোই প্রশ্ন করতে পারে না। টিচার ভাই ধরেন স্বাভাবিকভাবে আমি যে এই যে কথাগুলো বলতেছি, কিভাবে বলতেছি, হয়তো আমি আগে সাইদ স্যারের কোনো একটা ক্লাসে দেখছি, হয়তো আমি সাকিব ভাইকে কোনো ক্লাসে এই টিপসগুলো, বা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার টিচার আমাকে এই টিপসগুলো দিচ্ছে। তেমনি একজন টিচার, যখন আমি পার্সোনালি যদি বলি, আমি যখন স্কুল অফ এক্সেলেন্সে প্রশ্ন করতে বসি, আমি কি দেখি? আমি দেখি বিগত বছরে কোন কোন টপিকে প্রশ্নগুলো আসছে, তাই না? আমি তো ওইটাই দেখবো। এখন আমি তো প্রশ্ন বিগত বছর সব কারক থেকে আসছে, 15টা প্রশ্ন কারক থেকে আসছে, আমি তো সন্ধি থেকে প্রশ্ন করতে পারবো না। ওই কাঠামোটা আমাকে ধরতে হবে। সেম একজন টিচার, তাদের একটা ডেস্কই থাকে, তাদের একটা ফোল্ডারই থাকে যে বিগত বছর এই জায়গায় প্রশ্ন। সত্যি কথা হয়, আমাদের টিচাররাই বলে আমাদের একটা ফোল্ডারই আছে, আমরা বিগত বছর কোন কোন টপিক থেকে প্রশ্ন করছি। এখন আমার অনেক টপিক, আমি অনেক টপিকের প্রশ্ন করলে আমি স্টুডেন্টকে আগে ভর্তি করাবো, তখন আমি ওই ফোল্ডারে ঢুকি, ওই টপিক থেকে অন্য একটা প্রশ্ন করে দিই, দ্যাটস ইট, আর কিছু না। তার মানে একটা স্টুডেন্ট যখন বিগত বছর প্রশ্ন পড়তেছে, তার মানে সে কিন্তু অলরেডি প্রশ্ন পেয়ে গেছে, আমরা যেটাকে বলে থাকি। জাস্ট তাকে ধরতে হবে যে আসলে এখন এইভাবে আসতে পারে। আচ্ছা, সেকেন্ড টাইম আমাদের কোর্সে যারা আছে পেইড ব্যাচে, তো আমাদের কোর্সে মানে তো আমি দেখলাম যে বাংলা সাহিত্যের ইতিহাস আলোচ্য বিষয় একটা ক্লাস হয়ে গেছে টপিক বেস। তো ওইখানে সাইদ ভাই মনে হয় 2টা স্লাইড পড়িয়েছে বাংলা সাহিত্য থেকে, খুবই অল্প কিছু পড়ানো হয়েছে, বা সামনে হয়তো আর কিছু পড়ানো হবে না, বা অন্যান্য যে টপিকে যতটুকু ক্লাসে পড়ানো হচ্ছে এতটুকুই কি তার জন্য মানে যথেষ্ট? বা ডাইজেস্টেও তো কিছু অল্প কিছু প্র্যাকটিস আছে, এতটুকুই যথেষ্ট, না
আরো অনেক কিছু পড়তে হবে তাকে, মানে একদমই যতগুলো লেখকের মানে জন্মসাল মৃত্যুসাল, সে কি কি বই লিখছে না লিখছে সবকিছু কি লেখা লাগবে? আচ্ছা, এটা উত্তরটা আমি একটু বিস্তৃত দিব, একটু বড় করে দিব। তার আগে আমি একটু বিরোচনা নিয়ে আরেকটু বলে নিই। সেটা হলো যে বিগত সালের প্রশ্ন পড়বে, পাশাপাশি আমাদের ডাইজেস্ট এর বাইরে যদি সে আরো পড়তে যায় না, আমি পুরো বাজারে অনেক বই আছে, আমি নির্দিষ্ট কোনো বইয়ের নামও বলতে চাই না, যে কোনো একটা বই তার পছন্দ হয় সে সেটা দেখে ফলো সেটা মানে সেটা কি প্রয়োজন আছে খুব বেশি? মানে না না, আমি বলবো না। কেন বলবো না? কারণ বিরোচনে আমাদের টিচাররা বা আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, বিরোচন হয় এরকম একটা আসবে সবাই পারবে, না হলে এমন একটা আসবে কেউ পারবে না। এটা আসলে বিরোচনে হয় যে হয় এমন একটা আসবে সবাই পারবে। তবে আমরা গত বছরের প্রশ্নগুলো যেটা বুঝলাম যে আসলে বিগত সাল থেকে এগুলো কমন, এটা সব প্রতি বছর, যার ফলে সবার বই থেকে কমন, সবার থেকে কমন, সবার প্রশ্ন থেকে কমন, সবার প্রশ্ন থেকে কমন। এখন যদি আমরা উত্তর আসে সাইড বাই ক্লাসে, সাইড বাই বিগত লাস্ট ক্লাসে, সাইড বাই ক্লাস মানে আমাদের ক্লাসে যতটুকু পড়ানো হয়, আমাদের ক্লাসে কি তাদের বাংলা প্রস্তুতি স্কুল অফ এক্সেলেন্স যখন অ্যাডমিশন কোর্স আউটলাইন তৈরি করে, স্কুল অফ এক্সেলেন্স যখন বাংলা কোর্স আউটলাইন তৈরি করে, সেটা ইংরেজি হোক, সাধারণ জ্ঞান হোক, যে কোনো সাবজেক্ট হোক, সে সবকিছু অ্যানালাইসিস করে একটা স্টুডেন্টের জন্য কোন কোন জায়গায় শূন্যতা থাকতে পারে, সেই শূন্যতার একদম পরিপূর্ণ একটা আস্থা তৈরি করে স্কুল অফ এক্সেলেন্স তার প্রস্তুতি সাজায়। এটা আমি বিলিভ করি অ্যাজ এ মেন্টর হিসেবে। আমিও সাইফ ভাইয়ের সাথে একটা বিষয় নিয়ে আমরা কথা হচ্ছিল যে ভাই, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু চরিত্র নিয়ে প্রশ্ন আসে, অর্থাৎ অমুক উপন্যাসের ক্যারেক্টার কে ছিল, এতে একটা প্রশ্ন এভাবে আসে। তারপর আমি ভাইকে বললাম যে ভাই এটা নিয়ে একটা দুটো টপিক রাখা যেতে পারে। ভাই আমাকে বললো যে ভাই এই যদি এই টপিকটা রাখি বা এই টপিকটার পরে গুরুত্ব দিই তাহলে ওদেরকে মিসগাইড করা হবে, কারণ ও মনে করবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা আমাকে পড়াই লাগবে। সো এটা আমরা পড়াবো, কিন্তু যতটুক প্রয়োজন ততটুক, অর্থাৎ আমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করার সময় সম্পূরক কিছু তথ্য দিয়ে দেব, এইভাবে পড়াবো আর কি। যেমন এখানে আমি বলি, হয়তো ধরা যাক যে বঙ্কিমচন্দ্রের অনেক উপন্যাস আছে বিখ্যাত, এখন হয়তো কোনো বছর বিগত 10 বছরে একবার হয়তো জাহাঙ্গীরনগরে আসছে যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা কত সালে প্রকাশ পাইছে, একটা প্রশ্ন, আর কখনো এটা আসে নাই। এখন আমি অ্যাজ এ টিচার, আমি কি স্টুডেন্টকে এটা তাহলে সব বঙ্কিমচন্দ্র সব উপন্যাসের এরকম প্রকাশকাল পড়াবো, বা অন্যান্য সবারই সব রাইটারেরই না? হ্যাঁ, বা অন্যান্য রাইটারের, এটা তো আমি পড়াবো না। কারণ আমি যেইভাবে দেখি বিশ্লেষণ করে, স্টুডেন্ট তো সেভাবে দেখছে না। ওর কাছে মনে হবে খুবই স্বাভাবিক যে যদি এটা চলে আসে, যদি ওইটা চলে আসে, এটাও পড়তে হবে, ওইটাও পড়তে হবে। এটা স্টুডেন্টদের হয়, আমাদের হতো। তবে মজার ব্যাপার, এই সাহিত্য অংশ থেকে আমি বিগত বছরের প্রশ্ন প্রত্যেকটা ক্লাসে আমার দেখার সুযোগ হয়েছে, আমি দেখতেছিলাম একটা প্রশ্ন ঘুরে ফিরে প্রত্যেকটা ভার্সিটিতে কয়েকবার করে আসছে, সেটা হলো যে মানে শেষের কবিতা, শেষের কবিতা রবীন্দ্রনাথের কি উপন্যাস, কবিতা, নাটক বা রবীন্দ্র মানে শেষের কবিতা নিয়ে অসংখ্যবার প্রশ্ন, শেষের কবিতা আর শেষ লেখা, হ্যাঁ শেষ লেখা, এটা নিয়ে দেখলাম অসংখ্যবার প্রশ্ন। তার মানে সাহিত্য থেকে আসলেও সেটা আমার কাছেও মনে হয়েছে যে এটা বিগত বছরের প্রশ্ন থেকেই আসে, খুবই কমন কিছু গ্রাউন্ড থেকে আসে, খুব বেশি কঠিন জায়গা থেকে আসে। চরিত্র হয়তো কোনো একটা চরিত্র আসছে যে কমলাকান্তের দপ্তরে এই চরিত্রটা কে ছিল, এখন ওই চরিত্রের জন্য আমি ওরে যদি সব নাটক উপন্যাস চরিত্র পড়াই, ও তো হ্যাং হয়ে যাবে। এখন আমি যখন টিচার পড়াচ্ছি, আমার মাথায় তো আছে কোনো এক বছর হয়তো আসছিল, এখন আমি তো জানি যদি এরপর আসে কোথা থেকে আসতে পারে। সেটা আমরা ক্লাসে যেভাবে করি, আমি বা সাইফ ভাই যখন ক্লাসে করবো, আমাদের রান্না নতুন যুক্ত হয়েছে, হয়তো আমি রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতেছি, রবীন্দ্রনাথের বইয়ে লেখা আছে বিসর্জন তার বিখ্যাত নাটক, তখন রবীন্দ্রনাথের যদি চরিত্র আসে আমাদের টেকগুলি থেকে, হয়তো বিসর্জন থেকে একটা আসতে পারে, চোখের বালি থেকে একটা। এখন আমরা ক্লাসে কিন্তু মজার ছলে বলেও দিচ্ছি, এরকম আমরা কিন্তু বলে দিচ্ছি শর্টকাট। তখন ওর কিন্তু ওই যে পড়ার জন্য যখন ও চরিত্র পড়বে, এর যে ক্লাসে যে আমি মজার ছলে বলতেছি, ওটা ওর মাথায় বেশি ক্লিক করে এবং ওইটা থাকে, এবং ওই এক্সট্রা করে আর আমরা ওইটা চরিত্র সব চরিত্র পড়াই না, যতটুকু দরকার বিভিন্ন ক্লাসে আমরা ফাঁকে ফাঁকে ওটা বলে দিই এবং স্টুডেন্ট ওটা মনে থাকে এবং তারা কমন পড়ে। যেমন ঢাবির লিখিততে এবার লাস্ট ইয়ারে ওই যেটা আসলো, সুকান্ত ভট্টাচার্যের ছোট্ট দেশলাই, স্টুডেন্ট আমাদের পেট বেঁচে সবাই স্বীকার করবে, আমি ক্লাসে অসংখ্যবার এদের বলছি যে এটা আমার খুবই প্রিয় কবিতা, তোমরা আল মাহমুদের যে সোনালী কাবিন বিখ্যাত কবিতা, এগুলো আমরা কিন্তু ক্লাসে প্রায় গল্পের ছলে বলি। বাংলা টিচার এমনিতে কথা বেশি বলে, ওরা অনেক কিছু নিয়ে আলোচনা করে। তার মানে টিচার হয়তো পড়ানোর সময় যেটা স্লাইডে লিখতেছে না, মুখ
মৌখিকভাবে কোন তথ্য দিচ্ছে সেটাও তাহলে স্টুডেন্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক সময় গুরুত্বপূর্ণ হয়তো স্লাইডে বলতেছে না বা কোনো জায়গায় দিচ্ছে না, কিন্তু মুখে হয়তো প্রাসঙ্গিক ক্রমে চলে আসতেছে এই ব্যাপারগুলো। এগুলো থাকে। আচ্ছা, এই সেকেন্ড টাইম যে ভার্সিটি গুলো রয়েছে এখানে আসলে বাংলা প্রথম পত্র অর্থাৎ টেক্সট বুক যেটা, এইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, টেক্সট বুক তো আসলে এটা হলো আমরা বলি যে মানে মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোরআনের মতো, তাই না? মানে আমি যদি রূপকার্থে ব্যবহার করি, যেটা কোরআনের মতো কাজ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক বা সাধারণ জ্ঞানের টেক্সট যেগুলো আছে, ভূগোল, তারপরে পৌরনীতি, ইতিহাসের যে একদম বোর্ড বই। কারণ আসলে আমি অ্যাজ এ টিচার যখন প্রশ্ন করব, আমি একটা স্বতন্ত্র শিক্ষক হয়ে আমি তো স্কুল অফ এক্সেলেন্সের বই থেকেও প্রশ্ন করব না, আমি অন্য কোনো কোচিং এরও করবো না, অন্য কোনো রাইটারে করবো না। আমি কোনটা করবো, গভর্নমেন্ট আমাকে কোন বইটা দিছে সেটা থেকে আমি প্রশ্ন করব। আমি গভর্নমেন্টের বইটা খুলবো, পৃষ্ঠা উল্টাবো, আমি রেনকোট গল্পে যাব, আমি রেনকোট গল্পে দেখবো কয়টা আলমারি কেনা হয়েছে, আমার চোখে ভাসবে, আমি দিয়ে দিব। এখন ওই তথ্য যে বোর্ড বই থেকে পড়বে তারাও কমন পড়বে, যে অন্য বই থেকে পড়বে তারাও কমন পড়বে। এখন হেল্পফুল কে হবে? যে টেক্সট বই থেকে পড়ছে। মানে আমি যদি টেক্সট বুক না পড়ে সহায়ক বই পড়ি, সেই তো আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? এই জায়গাটায় আমি আসতেছি যে কেন সে টেক্সট বই না পড়ে অন্যটা পড়লে সমস্যাটা হবে। কারণ সহায়ক বইয়ে গল্পটা তো সরাসরি দেয়া আছে, পাশাপাশি এখানে এত অতিরিক্ত তথ্য দেয়া আছে, ওইটা আসলে আমার দরকার নাই। কারণ অ্যাডমিশনের যে যাত্রাটা, এখানে আমাকে জানতে হবে সবচেয়ে বেশি কোনটা পড়বো কোনটা পড়বো না। এখন ওই জায়গায় আপনি এরকম অনেক কিছু পাবেন, যে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন পা দিয়ে বাসে উঠছিল, একটা প্রশ্ন আমি উদাহরণ দিলাম, যে হয়তো যে কোন পা, ডান পা দিয়ে না বাম পা দিয়ে, নাকি দুই পা দিয়ে, নাকি কোনো পা দিয়ে না। মানে ওই বইগুলো মানে কোশ্চেনের মেরিটটাকে দুর্বল করে ফেলে। অনেক যে প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে আসে না, ওগুলো অনেক ইনফরমেশন বাছাই নিতে হয়, তো এক্স্যাক্টলি যেটা প্রয়োজন সেটা থেকে আসলে অনেক এক্সট্রা তথ্য চলে আসে, ধরতে পারে না যে আসলে এক্স্যাক্টলি কোনটা পড়া প্রয়োজন। সেটা সহায়ক বই দরকার আছে, আমি এটাকে ইগনোর করব না। টেক্সট বুকটা সে আসলে কিভাবে পড়লে এই সকল ইনফরমেশনগুলো মনে রাখতে পারবে? আচ্ছা, টেক্সট বই পড়ার সবচেয়ে সুন্দর উপায় হলো, প্রথম কথা, সে টেক্সটটাকে ভাগ করবে। কিভাবে ভাগ করবে? আমি এইখানে বলে থাকি 3টা পয়েন্ট অনুসারে। এক, বইয়ের একদম ফার্স্ট প্যারা এবং সেকেন্ড প্যারা, পয়েন্ট 1। ফার্স্ট প্যারা এবং সেকেন্ড প্যারা থেকে প্রশ্ন কমন করার পসিবিলিটি থাকে 90%। অর্থাৎ একটা বই আমরা যদি দেখি যে ফার্স্টে শুরু হয়েছে একটা প্যারায়, আমরা সাথে বই থাকলে একটা ভালো হইতো, যে ধরলাম আমি অপরিচিতা গল্পে শুরু করি, ফার্স্টে হয়েছে আজ আমার বয়স 27 মাত্র, এইখান থেকে ধরলাম শুরু হয়েছে। এখন এটা হয়তো যে শেষ হয়েছে, এই যে আমাদের সাথে একটা বই আছে, আমরা যদি একদম শুরু থেকে যাই, স্টুডেন্টদের সাথেও হয়তো নিশ্চয়ই বই আছে, ওরা একটু খেয়াল করলেই ধরতে পারবে। যেমন আমরা যদি শুরু করি অপরিচিতা গল্পের একদম ফার্স্ট প্যারাটুকু, এখানে একদম আজ আমার বয়স 27 মাত্র, সেটা শেষ হয়েছে এই যে ফলের মতো গুটি ধরিয়ে আছে। তোমরা বিগত সালের প্রশ্ন সলভ করলে দেখতে পারবা এই ফার্স্ট প্যারা থেকে বিভিন্ন বিষয়ের অসংখ্য প্রশ্ন আসছে শুধু এই ফার্স্ট প্যারা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন হয় এটা? কারণ একজন টিচার যখন প্রশ্ন করে, অনেস্টলি তার এত সময় নাই, একটু আমাদের মতন অলস সাকিবাজি করার চেষ্টা করে, উনি পৃষ্ঠা নাই, হ্যাঁ উল্টাবে, হ্যাঁ যেটা পাইছি একটা শেষে একটা পাইছি, এবং সে করবে সে ওই যে মানে এই জন্যই দেখবেন অনেক প্রশ্ন কি কনফিউশন হয়ে যায়। মানে আমরা ওই যে অনেক সময় দেখবেন না, এটার উত্তর তো একাধিক, ওইখানে একটা এখানে একটা, কারণ সেটা পুরোটা পড়ে নাই, হ্যাঁ টেক্সট তো পুরোটা মানে। এখন ঝামেলা হলো, সে তো পুরোটা খুঁজে খুঁজে ওই চিপা থেকে একটা লাইন বের করে না, সে কি করবে, উপরের 2-3 লাইন পড়বে, নিচে 2-3 লাইন পড়বে, সেখান থেকে প্রশ্ন। এটা একটা চমৎকার ট্রিক্স, মানে হ্যাকস হতে পারে, যারা নট অনলি সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে যারা আছে, যে ফার্স্ট পার্ট, তবে এইটা একটা মানে টিপস গুলো আসলে সব সময় কাজে লাগালেও একটু ঝামেলা আছে। এটা হলো যে একটু যারা মানে পড়ার প্রতি অলসতা কাজ করে বা যারা মোটামুটি চান্স পাইতে চায় তাদের জন্য এটা ঠিক আছে, বাট যারা মানে ভালো, কারণ অবশ্যই পুরোটা পড়বে, বারবার বারবার, কিন্তু যারা তোমাদের ইচ্ছা হলো যে একটা স্বপ্নের ভার্সিটিতে পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়া, কারণ তোমরা জানো যে শুধুমাত্র চান্স পাইলেই কিন্তু পছন্দের সাবজেক্ট ভার্সিটিতে কিন্তু পাওয়া যায় না, কারণ এখানে বাই চয়েস তুমি সাবজেক্ট পাওয়া, ব্যাপারটা আসলে এরকম না। তোমার যদি মেরিট পজিশন সামনের দিকে না থাকে, 100-200 এর ভিতরে না থাকে, তাহলে কিন্তু তোমার যে নরমালি মানবিকের টার্গেট থাকে কি ল, ইকোনমিক্স, ইংলিশ, এই টাইপের 2-3টা সাবজেক্ট খুবই টার্গেট থাকে। সো তোমার যদি পজিশন আসলে 100-200 এর ভিতরে না থাকে, সেটা কিন্তু তুমি পাবে না। তো সেই ক্ষেত্রে পজিশন ভালো করার ক্ষেত্রে কিন্তু তোমাকে ডিটেলস পড়তে হবে। এবং আমাদের স্কুল অফ এক্সেলেন্সের যে ক্লাসগুলো হয়, বাংলা প্রথম পত্রের খুব চমৎকার আলাদাভাবে একদম লাইন বাই লাইন পড়ানো হয়, এবং আমি জানি না অন্য কোথায় এভাবে পড়াই কিনা, পড়ালে তো আলহামদুলিল্লাহ ভালো, তোমরা জানাইতে পারো যে অন্য আর কোথায় এভাবে তোমাদের বাংলা প্রথম পত্রকে লাইন বাই লাইন পড়াই, তাহলে আমরা হয়তো বা মানে তাদের ভিডিওগুলো দেখতে পারি বা তাদের কাছ থেকে আমরা শিখতে পারবো। তো এই যার ফলে আমাদের শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ খুব মানে টপ পজিশন করে, কারণ আমরা ক্লাসগুলোতে খুব
প্রিসাইজলি খুব ভালোভাবে চমৎকারভাবে এর অন্তর্নিহিত যে সারমর্ম আছে প্রতিটা লাইনে সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আরেকটা যে বিষয় যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে বাংলা প্রথম পত্র থেকে আসলে সেকেন্ড টাইম যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বা আমি যদি ওভারঅল বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বাংলা প্রথম পত্র থেকে আসলে কত % প্রশ্ন আসে? আচ্ছা, সেখানে যাচ্ছি, সেটার উত্তর প্রথমে দিয়ে নেই, তারপর টেক্সট বুক কিভাবে পড়তে হয়, যেহেতু আমরা সেখানে ছিলাম। যে প্রথম কথা, তাকে তো ভাগ করে নিতে হবে, একটা একদম ফার্স্ট প্যারা এবং লাস্ট প্যারা। এবং মজার বিষয়, স্টুডেন্ট যারা তোমরা লাইভে আছো, যে মাহফুজ ভাই আসলে মিথ্যা বলছে কিনা বা এটা আজগবি কিনা, তোমাদের নাটক এবং উপন্যাস তোমরা বের করবা। নাটক উপন্যাসের বিগত সালের সব প্রশ্ন, এবং তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন, সেটা 60%-এর উপরে প্রশ্ন ওরা দেখবে যে হয় প্রথম 4-5 লাইন, নালে শেষের 4-5 লাইন, প্রতিটা পৃষ্ঠার ক্ষেত্রে প্রত্যেক পৃষ্ঠা। আচ্ছা 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 আচ্ছা, প্রত্যেক পৃষ্ঠা। এবং আমি যখন, আচ্ছা তোমরা কিন্তু এটা সবাই দেখবা, যে লাইভে প্রায় 150 জন আছে, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবা। 60% বিগত বছরগুলোতে নাটক উপন্যাস থেকে যা যা প্রশ্ন আসছে, এটা কি প্রত্যেকটা পৃষ্ঠার প্রথম এবং শেষ লাইন থেকে আসছে কিনা, হয় প্রথম 4-5 লাইন, তাহলে কিন্তু মাহফুজ ভাইয়ের জন্য শাস্তির ব্যবস্থা আছে। ঠিক আছে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, বা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এখানে কিন্তু, এবং মানে মাহফুজ ভাইকে হারাইতে হবে এক, আর 2 নম্বর বিষয় হলো এর মাঝে তোমার পড়াটাও হয়ে গেল, জানাটাও হয়ে গেল যে আসলেই প্রতিটা পৃষ্ঠার প্রথম প্যারা এবং শেষ প্যারা থেকে আসলেই প্রশ্নগুলো আসতেছে। এটা খুঁজে যদি তুমি, তাহলে তোমার কনফিডেন্সও বাড়বে যে না ঠিক আছে, এতটুকু পড়লেই মোটামুটি যারা ফাঁকিবাজ আছে এদের জন্য ঠিক আছে, প্রথম 2-3 লাইন বা শেষ 2-3 লাইন। এইটা একটা। আরেকটা বিষয়, নাটক উপন্যাসে যেটা হয় টেক্সট বুকে, হয়তো একটা অঙ্ক এখানে শেষ হয়েছে, দ্বিতীয় অঙ্ক এখানে শেষ হয়েছে, তখন কিন্তু দ্বিতীয় অঙ্কের প্রথম লাইনটা কিন্তু মাঝে চলে আসছে, তখন কিন্তু মাঝারটা ইম্পর্টেন্ট। আর কি যেখানে শেষ হচ্ছে, যেখানে শুরু হচ্ছে, এইগুলো। আবার একটা পেজে হয়তো 3টা প্যারা আছে, যেমন হইতে পারে যে এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা প্যারা, তার মানে 4টা প্যারারই প্রথম শেষ লাইন আমার ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসে। টিচাররা এইখান থেকেই মূলত প্রশ্ন করে। তাহলে টেক্সট বুক আমাকে ফার্স্টে দেখতে হবে, মানে ওই যে প্যারার ফার্স্ট লাইন শেষ লাইন। এরপরে যে বিষয়, টেক্সট বুক পড়ার ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি অ্যাজ এ স্টুডেন্ট, এবং এটা আমার অনেক হেল্প হয়েছে, এবং এত বেশি হেল্প হয়েছে যে এখন আমি যখন টেক্সট বুক পড়াই, আমার আর মানে নতুন করে যে আর মানে আমি একটা লাইন শুনে আমি বলতে পারি যে এটা কোথায় আছে, প্রসঙ্গ কি, ডানে বামে কি, আমি ধরে ফেলতে পারি। মানে এই হেল্পটা কিভাবে হয়েছে, যে আমি যখন পড়তাম, সে একটা প্রশ্ন আমি পড়তেছি যে বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতায় আসিতে হইল। এখন যখন আমি প্রশ্ন ব্যাংক পড়তেছি, আমি কিন্তু অলরেডি বুঝে ফেলছি প্রশ্ন কিভাবে আসে, এবং সে অনুসারে আমি আমার নিজেকে প্রশ্ন করতাম, মানে নিজেকে প্রশ্ন করে করে আমি পড়তাম যে কন্যা পক্ষ কোথায় আসছিল, কলকাতায় আসছিল, কি উপলক্ষে আসছিল, বিবাহ উপলক্ষে, বিবাহ উপলক্ষে কারা আসছিল, কন্যা পক্ষ আসছিল, কন্যা পক্ষ বিবাহ উপলক্ষে কোথায় আসছিল, কলকাতা। মানে আমি 4-5টা প্রশ্ন কিন্তু এক লাইন থেকে বের করে ফেলছি। এবং যখন আমি এইভাবে পড়তাম, আমার কিন্তু একটা লাইনই মুখস্থ হয়ে যেত। তার মানে ওইখান থেকে প্রশ্ন, যে ইভেন যদি এখান থেকে শূন্যস্থান দিয়েও প্রশ্ন আসে, আমি কিন্তু উত্তর করে ফেলতে পারবো। অর্থাৎ প্রশ্নটা নিজেকে করে করে প্রশ্ন করতে হবে। এরপরে যে কাজ করা যেতে পারে প্রশ্ন টেক্সট পড়ার ক্ষেত্রে, সেটা হলো, যেহেতু সেকেন্ড টাইমের জন্য অনুধাবনমূলক প্রশ্ন কম আসে, জ্ঞানমূলক প্রশ্ন বেশি আসে, সুতরাং অনুধাবন এমনি ওরা ধরতে পারবে। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আরেকটা যেটা আমি করতাম, সেটা হলো আমি যখন পড়তাম, কিছু লাইন আছে, কিছু তথ্য আছে, স্বাভাবিকভাবে আমাদের মনে থাকে না। যেমন রেইনকোট গল্পে বোটানির জন্য কয়টা, বোটানি ডিপার্টমেন্টের জন্য কয়টা আলমারি কিনছি, ইংরেজির জন্য কয়টা, হিস্ট্রির জন্য কয়টা, একটু কনফিউশন তৈরি হয়ে যায়। তখন আমি সেটা করতাম কি, আমি যেদিন পড়ছি রেইনকোট, আমি যেদিন পড়ছি সেদিন আমি একটা খাতার ভিতর প্রশ্ন লিখতাম, পড়ার সময় প্রশ্ন করতাম যে বোটানির জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল, লিখে প্রশ্ন করে আমি উত্তর রাখার জায়গাটা আমি শূন্যস্থান দিয়ে পড়া শেষ করে রেখে দিতাম। পরে রাত্রে যখন আমি ঘুমোতে যাচ্ছি, ঘুমোতে যাওয়ার আগে আমি ওটা একটু উত্তর করার চেষ্টা করতাম। পরে আমি উত্তর করে সাথে সাথে আবার বই থেকে উত্তরটা আমি মিলাইতাম। যদি ভুল যাইতো, আমার ওই যে শেখা হয়ে যাচ্ছে, ভুল করলে শেখাটা আরো বেশি ভালো হইতো। এইভাবে আমি পড়তাম টেক্সট। সুতরাং এইভাবে পড়তে হবে। আমার মনে হয় টেক্সট এইভাবে পড়লে একজন স্টুডেন্টের ম্যাক্সিমাম কমন পড়বে এবং সবচেয়ে ভালো প্রস্তুতি টেক্সটে নেওয়া সম্ভব হবে। আচ্ছা, যেটা প্রশ্ন করেছিলাম কত পার্সেন্ট কমন পড়ে বাংলা, মানে এই বইটা থেকে, এই যে সবাই আশা করি যে ওরা যারা 24 ব্যাচ আছে তারাও এটা পড়েছে, 25 যারা আছে তারাও এই বইটা অলরেডি তারা পরীক্ষা দিয়েছে। এই বইটা থেকে আসলে কি পরিমাণ প্রশ্ন আসে? এই বই থেকে আসলে যদি বলি 100% প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি বলি 100%, এখন ও তো খুঁজে পাবে না 100% কই থেকে। কেন আমি বললাম যে 100% কিভাবে আসে, ধরলাম একটা সমার্থক শব্দ আসছে, সমীরণের নিচের কোনটি প্রতিশব্দ একটা। এখন সমীরণ শব্দ তো আমার টেক্সটে অনেক জায়গায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহারে পরে মনে পড়তে যাই, আমি সমীর পাচ্ছি, তার মানে আমি বিদ্রোহী পড়তে যাই, আমি সমীর পাচ্ছি,
মলয় অনিল আমি সেখানে জানতে পারছি বাতাসের সমার্থক শব্দ বের করে, তার মানে টেক্সট রিলেটেড প্রশ্নই সব আসবে, কিন্তু আমি ধরতে পারবো না যদি এর টেক্সট আমি ভালো না করে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়তো একটা শব্দ আসছে যে এইটা সন্ধি বিচ্ছেদ করো, ওই সন্ধি শব্দও টেক্সট বইতে আসছে, শব্দের উৎস আসছে যে ধরো আর ধরলে না আসলো যে মামলা শব্দটির উৎসগত ভাষা না, মামলা শব্দ 52 দিনগুলোতে আছে। তার মানে টেক্সট থেকে শব্দ দিয়ে জিজ্ঞেস করবে নানান কিছু, কিন্তু আমরা ধরতে পারবো না কারণ আমরা টেক্সটটা ভালো করে পড়ি না। তার মানে যখন আমি টেক্সট পড়বো একই সাথে ব্যাকরণ রিলেট করে পড়তে হবে। তার মানে আমি যদি আরো মানে ন্যারো ডাউন করি যে এখান থেকে তো তাহলে যেহেতু বাক্য শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে, এখান থেকেই আসবে, এখান থেকে আসবে, মানে এখানে পাবে আর কি, এখানে পাবে, খুব ঘুরে ফিরে পাবে, এখানে পাবে। তার মানে মানে একদম ধরতে পারলে প্রিসাইজলি বললে মানে 80%, অর্থাৎ একজন স্টুডেন্ট টপ করার জন্য যে নাম্বারটা দরকার সেটা টেক্সট বই থেকে সব এখানে সরাসরি। কিন্তু স্টুডেন্টরা তো এই বইটা সবথেকে বেশি অবহেলা করে, এটা সবচেয়ে বেশি অবহেলা করে। আসলে গভর্নমেন্ট তো এটার জন্য কোনো প্রচারণা করে না, সরকারও প্রমোশন করে না যে আমাদের এই বই থেকে সব কমন, সো খালি আমরাই করি মনে হয় স্কুলে। এক্স্যাক্টলি, এটা স্টুডেন্টরা জানাতে পারে যে আসলে ইউনুস সরকার আমাদের ভাই টাকা টেক্সটবুকে প্রমোশন আমরা ছাড়া আর কেউ করে কিনা, এটা একটু তোমরা জানাতে পারো। অনেকেই তো অনেক বইটই লেখে বা অনেক বাজারে অনেক বই আছে, কিন্তু টেক্সট বুকের প্রমোশন মানে আমরা তো সরকারি দল আসলে বলা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকেই তাদের মোটামুটি মানে খুব ভালো একটা সংখ্যা এখান থেকে চলে আসছে, খুব ভালো নাম্বার পাওয়ার সুযোগ আছে। ব্যাকরণ অংশ থেকে আসলে কতটুকু প্রশ্ন আসে? আমরা দেখি যে কোনো জায়গায় ব্যাকরণকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, ব্যাকরণের ক্লাস হচ্ছে, এটা ফ্রি ক্লাস হোক বা ইউটিউবে হোক বা অফলাইন কোচিং গুলোতে হোক, যেখানে হোক ব্যাকরণের প্রচুর ক্লাস হচ্ছে আসলে। তো ব্যাকরণ থেকে আসলে কতটুকু প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়গুলোতে? এর আগে আমি একটা কথা বলে নেই, সাইফ স্যারের সাথে আমি একবার কথা বলতেছিলাম ব্যাকরণের বিষয় নিয়ে, এবং সাইফ স্যার এবং আমি একটা বিষয়ে খুব ভালো একমত হয়েছিলাম যে আমাদের মনে হয় যে আগামী 10 বছর পরে বা 5 বছর পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ব্যাকরণ থেকে প্রশ্ন নাও আসতে পারে। আচ্ছা 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 আচ্ছা, সামহাও আমাদের মনে হয়। কেন? মানে আমরা যদি এখন অন্যান্য চাকরি পোস্টে আপনি যদি দেখেন ভাই যে বিসিএস এর লিখিত পরীক্ষা যদি আমরা দেখি, এখানে অল্প কিছু মার্কই আসে ব্যাকরণ, বাকি সব টেক্সট থেকে প্রশ্ন আসে। অর্থাৎ একটা শিক্ষার্থীর কিন্তু আপনি যদি অনুধাবনমূলক বিষয় জানতে চান বা তার জ্ঞানের গভীরতা বের করতে চান, তার প্রজ্ঞাটুকু বুঝতে চান, তাহলে কিন্তু তাকে টেক্সট থেকে প্রশ্ন করতে হবে। টেক্সট থেকে লিখিত প্রশ্ন যদি আপনি দেখেন দাবিতে ম্যাক্সিমাম কিন্তু টেক্সটের লিখিত মানে বই থেকে আসে, ব্যাকরণ থেকে কিন্তু কম প্রশ্ন আসে। ইভেন ভাব সম্প্রসারণ আমরা ব্যাকরণে ধরলে ওটা কিন্তু আমাদের প্রজ্ঞার যাচাই করা হয় লিখিতর মাধ্যমে। আচ্ছা 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 আচ্ছা। সুতরাং ব্যাকরণটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাকরণের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যতটা মানে হাঁপিয়ে উঠি আসলে বিষয়টা এত কঠিন কিছু না। মানে আসলে ব্যাকরণের জন্য কোন কোন টপিক না পড়লেই নয়, মানে আমি চাচ্ছি যে এই টপিকগুলো ছাড়া আমি বাকিগুলো সেখানে যাচ্ছি। এখন যে বিষয় হইলো যে ব্যাকরণটা আসলে টিচাররা এতটা জটিল করে উপস্থাপন করে স্টুডেন্টদের সামনে, কারণ ব্যাকরণ পড়াই তো আসলে মানে সাহিত্য ফার্স্ট পেপার তো আসলে অনেক মানে পড়ানোটা একটা জটিল বিষয়, সেটা এড়িয়ে যে ব্যাকরণ পড়ানোটা ইজি অনেক সময় অনেকের কাছে, সেজন্য এটা পড়ায়। কিন্তু ঝামেলাটা হলো ব্যাকরণে যেই জায়গা থেকে খুবই মানে সহজ টপিক থেকে প্রশ্ন আসে সেটা নিয়ে কেউ আলোচনায় করে না, কারণ ওইটা আলোচনা করলে হয়তো মানে অনেক টিচার আর কি অন্য কি পড়াবে সেদিকে আর না যাচ্ছি। তো যেই বিষয় যেমন ধরেন আপনি ধ্বনিবর্ণ অক্ষর, আচ্ছা আচ্ছা, এইটা আপনার কি মনে হয় ভাই এইটার জন্য অনেক কোনো প্যারা খাওয়ার কিছু আছে ভাই? ধ্বনিবর্ণ অক্ষর থেকে বাংলা স্বরধ্বনি কয়টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপ কয়টা, ভাই আপনি অর্ধমাত্রা হ্যাঁ বিগত সালে প্রশ্ন বের করে দেখেন, এগুলো সব প্রশ্ন। আচ্ছা আচ্ছা, বানানের প্রশ্ন বিগত সালে ধরেন 500 এমসিকিউ আসছে, 500 এমসিকিউ থেকেই বানানোর প্রশ্ন আসতেছে ভাই। তার মানে ও বানানার কি পড়বে, ওরে কি পড়ানো দরকার বানান? ও যদি কোন কোথাও কোচিং না করে ওই 500 বানানের শীট তৈরি করে ও নিজে এবং ওইটা প্র্যাকটিস করে বানান, শিওর 1-2 মার্ক কমন পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বানান, ধ্বনি বর্ণ অক্ষর, তারপরে যদি আমরা যাই যে সন্ধি সমাস, তারপরে যদি আমরা যাই শব্দের উৎস উচ্চারণ, অর্থাৎ এইচএসসি তে যে টপিকগুলো আছিল উপসর্গ যদি বলি এগুলোতে ছিল এইচএসসি তে, এইগুলো থেকেই ব্যাকরণে কমন পড়ে। কিন্তু দেখবেন যে ব্যাকরণের টিচাররা কি করে প্রকৃতি প্রত্যয় পড়ায়, আরে বাবা প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন কোথাও আসেই না, খুবই কম, রেয়ার। কিন্তু স্টুডেন্টরা যেহেতু ভয় পায় আরো ভয় দেখায়, হ্যাঁ ওইটা পড়ায় এবং অনেক টেকনিক দেখবেন আপনি, অনেক টেকনিক, যেখানে টেকনিক দেখানোর সুযোগ আছে এটা পড়াতে টিচাররা একটু জ্ঞান জাহির করা যায় যে না আমি অনেক ভালো টিচার, সেটা করায় এবং স্টুডেন্ট তো শেষ ওইখানে অলরেডি, ওর কিন্তু 2 মাস শেষ, মানে ও প্রকৃতির প্রত্যয় যায় 2 মাস শেষ, আর কিন্তু এটা কিন্তু দরকারই পড়তেছে না। ইভেন আমরা অনেক সময় আমার মনে হয় স্কুল অফ এক্সেলেন্স একটু বেশি ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, তারা কিন্তু স্কুল অফ এক্সেলেন্স বলেও থাকে অনেক স্টুডেন্ট তোমার যে সমাজে থাকে সমাজ তুমি স্কিপ করো, কারণ সমাজ থেকে প্রশ্ন আমরা খুব কম দেখি।
আর আসলেও তো আসলেও পারা যায়। উপমান, প্রাদেশিক Even সমাস, মজার বিষয় হলো এই কি দুই ভাই, তিনটা সমাস থেকে বেশি আসে। মজার বিষয় হলো কি, মানে ওনারা নিজেদের বই সেল করার জন্য, মানে তাদের লেখা বই সেল করার জন্য তারা সমাস, এমন কিছু সমাজ সামনে এসে হাজির করে যেগুলো আসলে আদৌ এক্সিস্ট করে কিনা মানে একটা স্টুডেন্টের মাথায় জানে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনি দেখবেন যে নবম দশম শ্রেণীর বই থেকেই ম্যাক্সিমাম এগুলো কমন পড়তেছে, আর যদি এর বাহিরে দেয় ও যে পড়াশোনা এটা একটা প্রশ্ন ছিল যে ব্যাকরণের অংশ প্রিপারেশনের জন্য সে আসলে কোন বইটা ফলো করে। আচ্ছা, আমাদের একটা বই আছে, মার্কেটিং হয়ে যাবে নাহলে দেখানো যায় তো, ঠিক আছে। ব্যাকরণের নবম দশম শ্রেণীর বইয়ে অপশনে ওই যে ভাই পরিচ্ছেদ শেষে কিছু ই থাকে না, প্র্যাকটিস অংশ, শুধু সেগুলো পড়লেই সেকেন্ড টাইমের অনেক ভার্সিটিতে অনেক প্রশ্ন কমন পড়ে। এইটা ম্যাক্সিমাম পোলাপান জানেই না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানেই না, কারণ ওরা বোর্ড বই থেকে এত দূরে গেছে বলার বাহিরে। এবং ওই বইয়ের ওই পরিচ্ছেদের সমাধান অংশে অসংখ্য প্রশ্ন আছে, সেগুলো পড়লে কমন পড়ে। এবং ওদের যে মানে উদাহরণ আছে, যেমন সমাসের যদি 5 পৃষ্ঠার একটা অধ্যায় থাকে বা পরিচ্ছেদ থাকে, ওই 5 পৃষ্ঠায় যে অসংখ্য সমাসের উদাহরণ আছে সেখান থেকে হুবহু কমন পড়তেছে। এবং ওই 5 পৃষ্ঠা পড়ার পরে ও যখন প্র্যাকটিস করবে, আমাদের ডাইজেস্ট থেকে যখন আমাদের ডাইজেস্ট তো আসলে কোনো মৌলিক বই না, এটা ক্লাসে যেটা আলোচনা করা হয়, কারণ ওকে তো বেসিক্যালি রিয়েল কোশ্চেন মুখোমুখি হতে হয়। কারণ মানে প্রবলেম যেটা হয়, আমার কাছে যেটা মনে হয়েছে সেকেন্ড টাইম প্রিপারেশন হোক বা ফার্স্ট টাইমের ক্ষেত্রে, এটা স্টুডেন্টরা আই থিংক রিলেট করতে পারবে যে তোমরা প্রথমবার যখন বিভিন্ন বই পড়েছো, সহায়ক বই পড়ার ক্ষেত্রে তোমরা অনেকে যেটা করেছো, মানে সবগুলো বই দিয়ে তো এমসিকিউ দেওয়া আছে এবং সেখানে দেখবে যে উত্তরও দেওয়া আছে নিচে। তো এমসিকিউ সলিউশনের মাধ্যম দিয়ে তোমরা আসলে ওইটাকে ক্র্যাক করার চেষ্টা করেছো, এটা একটা ভুল পলিসি। এমসিকিউ পড়ার মাধ্যম দিয়ে তুমি ওইটা ক্র্যাক করলে বিপদে পড়বা। কারণ হচ্ছে যে এখন তুমি 100 এমসিকিউ করলা, 100 টাইপের হলো যে মানে নিয়ম কানুন তোমার মাথার ভিতরে ঢুকাইলা, পরীক্ষার হলে যে না তুমি এটা মনে রাখতে পারবে না। বরঞ্চ সহজ যেটা আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি, এটা তোমাদের ভিন্নতা থাকতে পারে, আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা কি করি আমাদের কোর্সে, আমাদের টিচার ক্লাসে ডিটেইলস আলোচনা করেন একটা ব্যাপার। অর্থাৎ সাপোজ আমি ধরে দিলাম যে সন্ধি থেকে আলোচনা হচ্ছে, বা বানান শুদ্ধিকরণ বা সমাস বা কারণ, যে কোনো কিছু ক্লাসে টিচার ডিটেইলস আলোচনা করাচ্ছেন এবং সেখান থেকে কিছু প্র্যাকটিসও ক্লাসে কিন্তু করাই দেন। এরপরে বলা হয় যে তোমরা এটা ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করো। তার মানে তুমি এখন মানে রিয়েল প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছ আর কি। এখন তখন কি হবে, তখন তুমি কিন্তু ক্লাসে স্যার এটা পড়াইছে, ওইটা তুমি তখন প্র্যাকটিক্যাল নলেজের ভিতরে চলে যাচ্ছ, তখন তুমি প্রত্যেকটা প্রশ্ন ক্র্যাক করতে পারছো। এবং যেইটা তোমার কাছে প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে যে না এটা আমি পারতেছি না কোনো কারণে, তুমি আবার সেই ক্লাসটা রেকর্ড দেখার সুযোগ আছে, তুমি আবার সেই ক্লাসটা আবার বেসিকের স্লাইড দিয়ে দেওয়া হচ্ছে, আবার প্রয়োজনে স্লাইডটা দেখো যে আসলে কোথায় আমার এই প্রশ্নটা ক্র্যাক করতে কোথায় প্রবলেম হয়েছে। তাহলে যেটা হবে, তুমি যেটা পড়লা সেটাকে আবার রিক্যাপিচুলেট করতে তোমার জন্য ইজি হবে, সেটা আবার তোমাকে রিক্যাপ করা বা আমি কি বলে এটা আবার স্মরণ করা জন্য তোমার জন্য ইজি হবে এবং তুমি সেটা সহজে ক্র্যাক করতে পারবা। কিন্তু তুমি যদি ক্লাস না কইরা সরাসরি বই নিয়ে পড়তে যাও বা এমসিকিউ সলিউশনের দিকে যাইতে চাও, তাহলে কিন্তু তোমার পক্ষে আসলে খুব বেশি ওই প্রশ্ন ক্র্যাক করাটা তোমার মনে থাকবে না। কারণ মানে এটা তো মানে প্র্যাকটিস যত বেশি তুমি করবা ক্লাস করার পর, তখন কিন্তু তোমার এটা বেশি বেশি মনে থাকবে, এটা মনে হয়েছে আর কি। তো এটা তোমরা করতে পারো। 9-10 এর গ্রামার বইটা তো ডেফিনেটলি ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমি বলি দুইটাই গুরুত্বপূর্ণ ভাই, পুরনোটা নতুনটা দুইটাই ওদের কাছে রাখা উচিত। পুরনোটা ওরা কিন্তু আই থিংক এবার নতুনটা আরো অনেক আগে থেকে আসছে, বাট পুরনোটাও রাখা উচিত, কারণ এখনো পুরনোটা যথেষ্ট ভ্যালু আছে। পুরনোটা রাখবে, দুইটাই, তবে কিছু জায়গায় যে চেঞ্জ হচ্ছে ব্যাপারগুলো কি আসে, মানে দুইটা বইতে বিতর্কিত আসে না, এইটা অনেক বড় সমস্যা করে। এবং এইখানে মনে হয় অনেক টিচারের একটা মানে অনেক পাওয়ার দেখায় ওদের। কারণ হয় কি, ওই যে যেটা বলতেছিল ভাই, যেটা বলতেছিলাম, আমি যদি সেখানে একটু সম্পূর্ণভাবে উত্তর দিই, যে ধরেন একটা প্রশ্ন নিয়ে একটা কনফিউশন আসছে, বাংলা ওই যে উৎসুক চাহনি কবল চোখ, আপনি সেদিন আমাকে বলতেছিলেন, তাই না? এরকম ধরেন একটা প্রশ্ন, ধরেন একটা আসলো যে এই সমাজটা কোন সমাজ, এটা নবম দশম শ্রেণীর বই একটা দেওয়া, কোনো একজন লেখকের বই একটা দেওয়া, আরেকজন লেখকের বই আরেকটা দেওয়া। এখন আমরা দুই বন্ধু, আমি পড়ছি একজন লেখকের, আপনি পড়ছেন আরেকজন লেখকের, আবার বইয়ে দেওয়া একটা, আমাদের দুজনে মারামারি করতেছি। এখন কোচিং এ এসে মাহফুজ ভাইয়ের ক্লাসে এসে, ভাই এটা তো ওই জায়গায় দেখছি, এটা ওই জায়গায়, এখন মাহফুজ ভাই বলছে আবার আরেকটা, এই যে 4টা উত্তর চলে আসছে ভাই, মারামারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এইটা হয়, কিন্তু আসলে কিন্তু এই প্রশ্ন টিচার জানে যে এখানে একটা সমস্যা আছে। যিনি নবম দশম শ্রেণীর পুরনো ব্যাকরণ বই মনির চৌধুরীটা চেঞ্জ করছে, যারা এই বোর্ড চেঞ্জ করে, তারা কি জানে না যে তারা কোন কোন জিনিস চেঞ্জ করছে? এখন তারা ওই জায়গা থেকে প্রশ্ন কেমনে করে, বাংলা ব্যাকরণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের টিচাররাও অসন্তুষ্ট বাংলা ব্যাকরণ নিয়ে। ওনারা তো জানে আসলে, অনেক একদম সত্যি কথা যদি বলে দেয় লাইভে, যে বাংলা ব্যাকরণ নিয়ে ওনারা নিজেরাই অসন্তুষ্ট। ঠিক আছে, এমনকি উচ্চ মার্গীয় লেভেলে বলা হয় যে সন্ধি নাই বাংলা ব্যাকরণে।
তো এখন এইটা তো আসলে আমি ইন্টারেস্ট ছেলে মেয়েদের আমি এটা বোঝানো আমার যাবে না, তার মানে আমাকে জাস্ট দেখতে হবে যে কোথায় কমন আছে, দুইটা উত্তরই কমন, কোথায় দুইটা উত্তরই একই দাও, ওইটাই আসবে পরীক্ষায়। কারণ টিচার তো তোমাকে শুধু শুধু বিপদে ফেলবে না, সে তো জানে যে এই সন্ধি এই জায়গায় একটা দাও, ওই আরেকটা দাও, আমি কেন শুধু এই প্রশ্ন করবো, এবং তখন তো স্টুডেন্ট কনফিউশনে পড়বে। এরকম প্রশ্ন বাই মানে ডিফিকাল্ট হঠাৎ করে কোথাও চলে আসে, একদম রেয়ার দুই একটা আসে, ওইটা আসলে তোমার কোনো সমস্যা নেই, ওটা তোমার জন্য যেরকম মানে ঝামেলার, বাকি যে 1 লাখ পরীক্ষার্থী তাদের জন্য ঝামেলার। তুমি ওটা স্কিপ চাইলে করতে পারো, তুমি বাকি 14টা কেন পারছো না? 15টা যদি প্রশ্ন তুমি বাকি 14টা উত্তর করো, বাকি 14টা উত্তর করো, তোমার 90% মার্কের উপরে তুমি পাচ্ছ। তোমার তো তাহলে তোমার এখানে কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নাই যে এমন কঠিন প্রশ্ন আসছে যেটা একাধিক উত্তর, তাই না? একটা প্রশ্ন তুমি দাগাইলে না, সমস্যা কি, বাকি প্রশ্নগুলো তুমি দাগাও, এই বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি যে আজকের এই সেশনে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম যে যেখানেই যেই অবস্থায় থাকো না কেন, আমাদের বাংলার প্রস্তুতি কেমন হওয়া উচিত বা কিভাবে শুরু করা উচিত এই বিষয়ে একটি মোটামুটি ধারণা তোমরা পেয়েছো। আমরা নিয়মিত এরকম অনেক সেশন তোমাদেরকে নিব, ইংরেজি, সাধারণ জ্ঞান বা আরো যে বিষয়গুলো রয়েছে। তো আমরা যদি আবারও আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম যদি সেটা একটু সারমর্ম করি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা শুরু করতে পারি, সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম যেটাই শুরু করি না করো, আমার প্রথম যেটা প্রায়োরিটি দেওয়া উচিত, আমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে আমি এখানে একটা জিনিস একটু দেখাই দিই স্টুডেন্টদেরকে, এটা তাহলে ওদের জন্য সুবিধা হবে। একটু তোমাদের একটু সময় নিচ্ছি শেষ মুহূর্তে। সেটা হচ্ছে যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এটা বলি যে আমি আমার সময় আসলে কি করেছিলাম। কারণ হয়তোবা তোমরা যারা পুরাতন আছো অনেকেই জানো যে আমি কোথাও কোনো কোচিং না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম বাসায় বসে নিজে নিজে। তো আমি যেটা করেছিলাম মেইনলি সেটা হচ্ছে যে আমি বিগত বছরের প্রশ্ন ব্যাংক কিনেছিলাম। তো প্রশ্ন ব্যাংক কিনে আমি হলো যে এরকম আমার খাতায় দাগ দিয়েছিলাম। আমি যদি এখানে দাগ দিই সাপোজ, ওকে, তো আমি এখানে লিখেছিলাম সাপোজ মনে করো 2023, 2024 বা 25-এর তো এখন তোমরা পরীক্ষা দিবে। সো আর এখানে আমি লিখেছিলাম টপিক, না এখানে আমি লিখেছিলাম টপিক। সো দেন আপনার হাতের লেখা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, ধন্যবাদ। তো আমি এখানে তখন টপিক লিখতাম যে ঠিক আছে কি আসছে, আমি এটা তখন মানে সাপোজ এখানে আমি লিখলাম যে আমি ঢাবি বা আমি যে কোনো যে ইউনিভার্সিটিতে চান্স মানে পরীক্ষা দিতে চাচ্ছি সেটা উপরে লিখতাম। তো আমি লিখতাম যে এখানে কারক থেকে প্রশ্ন আসছে কিনা, তাই দেখতাম যে একটা আসছে, এখানেও 14 সালেও একটা আসছে। টেক্সট থেকে কয়টা আসছে আর কি, অর্থাৎ প্রথম পত্র থেকে কয়টা আসছে আমি এরকম লিখতাম যে প্রথম পত্র থেকে হয়তো দেখতাম যে 5টা আসছে, এই বছর হয়তো 6টা আসছে। তো এইভাবে তখন আমি প্রত্যেকটা বছরের এরকম আমার একটা সুন্দর অ্যানালাইজ কিন্তু হয়ে যেত, যেটা আমাদের ডাইজেস্টে খুব চমৎকার ভাবে দেওয়া আছে। এখানে তো আমি একটা করে করলাম, আমাদের ডাইজেস্টে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ধরে খুব চমৎকার ভাবে এখানে দেওয়া আছে। আমরা কোনো একটা সেশনে সেটাও তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো তখন আমার তো ধারণা হয়ে গেল যে আমি যখন দেখতেছি 5 বছর আমার কারক থেকে প্রশ্ন আসছে, আমার প্রথম পত্র থেকে প্রত্যেক বছর 6-7টা করে প্রশ্ন আসছে, তার মানে আমার তো এইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমাকে তো এটা ফরজ, এটা আমাকে পড়তে হবে। এই সাজেশনের জন্য তো আমাদের লাইভ সেশনে দেখার দরকার নেই রে ভাই, এটা তো খুবই কমন সেন্সের ব্যাপার। অর্থাৎ আমি যখনই কোনো ভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করবো, অবশ্যই সেই বছরে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণগুলো আমি আগে করবো, তাহলে তুমি মিসগাইড হবো না। আমাদের কোচিংগুলো যেটা করে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে মিসগাইড করে, ফলশ্রুতিতে আমরাও দৌড়াদৌড়ি করি, বাজারে বিভিন্ন বই কিনে নিয়ে আসে, আলটিমেটলি কোনোটাই আমার পড়া হয় না। কিন্তু তুমি যদি বিগত বছরের প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করো তাহলে তুমি দেখতে পাবা তোমার প্রথম পত্র থেকে প্রায় 50% প্রশ্ন প্রথম পত্র থেকে আসে, 30% প্রশ্ন আসে তোমার বিরোচন অংশ থেকে, অর্থাৎ এইগুলো 80% হলেই কিন্তু অনেক নাম্বার বাংলার ক্ষেত্রে। এরপরে বাকি 20% থেকে গ্রামার অংশ থেকে। তো সেখানে কোন কোন টপিক আছে সেটা দেখবা, যেটা তোমার দুর্বলতা আছে সেটা তুমি বাদ দিয়ে দিতে পারো বা সেটা তুমি ভালোভাবে পড়তে পারো। বাকি যেগুলো তুমি পারো, জানো, বোঝো, সেগুলো প্র্যাকটিস করো। আর না হলে সেই ব্যাপারগুলোর ক্লাস আমাদের সেকেন্ড টাইম যারা আছে সেই ক্লাসগুলো করো, বা আমাদের ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, সেগুলো করতে পারো। তো তোমাকে যেটা করতে হবে, যারা আমাদের কোর্সে নাই তাদের ক্ষেত্রে তোমরা অবশ্যই যে কোনো একজন টিচারের মেন্টরের ক্লাসগুলো করতে পারবা। সেকেন্ড যেটা করবা সেটা হলো যে প্রথমে তো প্রশ্ন বিশ্লেষণ করার পরে যে কোনো বেসিকের জন্য একটা ক্লাস করবা, যে কারণ দেন তুমি হলো বোর্ড বইটারে ভাই এটা মানে এটা 100% পড়া লাগবে। কোনো বই কোনো কিছু যদি না পড়ে শুধুমাত্র বাংলা প্রথম পত্র এবং 9-10 বইটাই পড়ো, তাহলে তোমার বাংলা নিয়ে অন্তত পক্ষে বিন্দুমাত্র চিন্তা করা লাগবে না। 100% নাম্বার তুমি এখান থেকে মানে পাবা ইনশাল্লাহ। আর বিরোচনের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো অনলি পড়ো, বিগত বছরের প্রশ্ন থেকেই কমন আসে। হাবিজাবি অনেক কিছু না দৌড়ায়, বিগত বছরে কয়টা হয়তো বা 500 প্রশ্ন পড়া লাগবে।
সো এটা খুবই ইজি, দেখবে যে তুমি এগুলো, আর নট অনলি বিগত বছর, এগুলো তুমি কোনো না কোনো সময় পড়ে এসেছো, এটা খুব ইজি ব্যাপার, এটা তো কঠিন ব্যাপার না। পারিভাষিক শব্দ তুমি এসএসসিতে পড়েছো না, তো এটা নতুন করে তোমাকে এখানে আর তো খুব বেশি পড়ার কিছু নাই। তো এই বিরোচন অংশ থেকে তুমি পড়ো, আর যারা আমাদের কোর্সে আসছো তারা হলো যে আমাদের ডাইজেস্টগুলো রয়েছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এইভাবে যদি তুমি তোমার বাংলা প্রস্তুতি নাও, আশা করি যে বাংলা নিয়ে তোমার আর কোনো ধরনের চিন্তা করা লাগবে না, এবং পরবর্তীতে আর কোন কোন বিষয় নিয়ে তোমাদের কোনো কনফিউশন হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারো। জানালে আমরা আমাদের পরবর্তী সেশনগুলো সেই সাবজেক্টের উপরে বা সেই বিষয়ের উপরে নেওয়ার চেষ্টা করবো। মাহফুজ কি? হ্যাঁ, আর আরেকটা যে বিষয় সেটা হলো যে অবশ্যই তো এইভাবে পড়বা যেভাবে ভাই বললেন, বা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের ক্লাস তো ইতিমধ্যে চলমান হয়ে গেছে। টপিক ভিত্তিক দ্বিতীয় ক্লাস আগামীকাল সকাল 10টায় শুরু হয়ে যাবে। সেকেন্ড ক্লাস যেটা অলরেডি আমাদের প্রশ্ন বিশ্লেষণের ক্লাস অনেকগুলো হয়ে গিয়েছে। তোমরা যারা যুক্ত আছো এবং যারা যুক্ত হবে বা যুক্ত না হও, নিজেরা পড়াশোনা করো, যেটাই করো না কেন, সবচেয়ে বেশি যেটা দরকার সেকেন্ড টাইমে তোমাদের জন্য সেটা হলো মোটিভেশন ধরে রাখা। এইটা অনেক বেশি দরকার বাপ। তোরা অনেক পড়াশোনা করতেছিস, হ্যাঁ, মোটিভেশন ধরে রাখা এবং ধারাবাহিক থাকা। ঠিক আছে, যেটা হয় যে আমি আজকে 5 ঘন্টা পড়ে ফেলছি, 2 দিন আর কোনো খবর নাই, এটা কোনো কাজেই আসবে না। তুমি এর চেয়ে ভালো যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো, এটা অনেক বেশি কাজে দিবে। ধারাবাহিক থাকবে এবং মোটিভেশন ধরে রাখবে। আমি আরো অনেক সময় বলি যে আসলে ভাই, ফার্স্ট টাইম চান্স না পেয়ে যারা সেকেন্ড টাইম চান্স পাচ্ছে, এরা আসলে লাইফে আরো বেশি সাস্টেইন করে। কেন? কারণ মানে এরা আসলে লাইফের অন্য একটা দিক দেখে ফেলে অলরেডি, যে আসলে সফল না হইলে যে ওদের কত স্ট্রাগল করতে হবে লাইফে। ইভেন ইন ফিউচার ওরা এটা অনেক ফিউচার সফলতার আগে সে তার অলসতাটা করবে না, তখন তখন সে বুঝে ফেলবে, তার একটা লেসন এবং শিক্ষা পায়। লেসন অনেক দরকার ভাই লাইফে। আমিও সবসময় বলি যে সেকেন্ড টাইম তোমরা যারা করো তো হতাশ হয়ে যায়, ভাই সেকেন্ড টাইম চান্স পাবো কিনা, পাবো, প্রথমবার পাই নাই। তাই বলি দেখো, তুমি ধরো যদি শিখতে পারছো যে এই প্রসেসে গেলে তুমি চান্স পাবা না, তার মানে ইন ফিউচারে যখন তুমি আবার সফলতার জন্য যাত্রা শুরু করবে তখন ওই ভুলগুলো তুমি আর করবা না। এবং আমি এই যে একটা জিনিস বলতে চেয়েছিলাম আমাদেরকে, যে আমাদের হাসনাতের ফেসবুকে একটা, ওর ফেসবুক আইডিতে একটা কভার ফটোতে একটা কথা লেখা আছে যে আমি কখনো হারিনি, হয় জিতেছি না হলে শিখেছি। তো সেকেন্ড টাইম তোমরা যারা আসো, আসলে মানুষ কখনো হারে না, সত্য কথা। আমরা যে মনে করি যে সফলতা ব্যর্থতা, মানুষ কখনো ব্যর্থ হয় না, মানুষ কখনো হারে না। মানুষ হয় যেতে আর না হলে শেখে, এবং এই শিক্ষাটাই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে এই শেখা থেকে তুমি কতটা তোমার লাইফে কাজে লাগাতে পারলে এবং শিক্ষা থেকে কতটা সেকেন্ড টাইম নতুন ভাবে শুরু করতে পারলে, এটা গুরুত্বপূর্ণ। যদি সেই শিক্ষাটা তুমি সেকেন্ড টাইম বা পরবর্তী সফলতার যাত্রায় কাজে লাগাতে পারো, তাহলে এই শিক্ষাটা তোমার কাজে লাগবে। আইদার তুমি আসলে আবার ব্যর্থতায় পর্যবসিত হবে এবং ওই তুমি একই কথা বলবা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই কি লাইফের সব। তো এইভাবে সবকিছু না হলে তুমি এরপরে বলবা চাকরি পাওয়াই কি সব, এটা করাই কি সব, সেটা করাই কি সব, এবং এরপরে তো তুমি ভাই একদিন মারাও যাবা। তো তখন তুমি আল্লাহর দরবারে যে কি জবাব দিবা? তোমাকে তো সেখানে আলটিমেটলি একটা জবাব দেওয়া লাগবে, তাই না? তোমার এই সময়ের গুরুত্বটা বুঝতে হবে। ঠিক আছে, লাইফে কোনো কিছুই সবকিছু না, কিন্তু সবকিছুই সবকিছু আবার, এটা মনে রাখতে হবে। আর ভাই একটা যে বিষয়, মানে আমি বুঝি না এগুলো কারা বলে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কি সব কিনা ভাই কিছু। ও ভাই দেখেন, ওর হয়তো ভাই রুমে ভাই ওর বাবার বয়স 50 হয়ে গেছে, নাহলে 60 হয়ে গেছে। ওর হয়তো ভাই ওর বাপে ওর সাথে রেগুলার কথা বলে না, ও এরকম ফাইজলামি করে দেখে। ও সারাদিন হয় ফেসবুকে রিলস চালাচ্ছে, নাহলে ইনস্টাগ্রামে রিলস দেখতেছে। ও পড়াশোনা নিয়ে অমনোযোগী। ইভেন ওর যে কোনো ট্যালেন্ট আছে কিনা এইটা ও জানে না। ওর যে কোনো ট্যালেন্ট আছে কিনা এটা ও আসলে করবেটা কি লাইফে। ও যে বলতেছে ফেসবুকে এইসব পোস্ট দিতেছে, এটা অন্য একটা প্রসঙ্গ আসলো। আজকে এই বিষয়ে আলোচনা করতে চাইনি, এটা তো অন্য একটা প্রসঙ্গ আসলো। দেখো বাংলাদেশে যেটা হয়, মানে অনলাইনে স্প্রেড আউট হওয়ার পরে মানে স্রোত যেদিকে যায়, আমাদের তোমাদের ভাইয়ারা আর কি, এটা ভাইয়া, আমাদের আমরা কেউ ভাইয়া না তোমাদের, আমরা সবাই ভাই। এই ভাইয়ারা সেই সুরে কথা বলে। যেমন রিসেন্টলি এইচএসসি পরীক্ষা দিয়েছে, তো কি হয়েছে, কিছু সংখ্যক শিক্ষার্থী ফেল করছে। তো এটা করাই তো দরকার ছিল, কারণ আমাকে তো ওই শিক্ষার্থীকে এক জায়গায় থামাতে হবে, তাকে বোঝাইতে হবে যে তুমি আসলে কলেজ লেভেলের জন্য যোগ্য না। ভাইয়ারা কি করলো, অনলাইনে এসে এই বিভিন্ন সমালোচনা, এই শিক্ষা ব্যবস্থা এই হয়েছে তা হয়েছে, কেন এইভাবে হলো, কেন খাতা দেখলো, এটা করলো সেটা করলো না, কেন হাবি যাবে, অনেক বক্তব্য হলো। কারণ এখানে অধিকাংশ ফেল করছে, তাদেরকে মোটিভেশন দেওয়া লাগবে, তাই না? ফলে যে ছেলেটা কষ্ট করে পরিশ্রম করে চান্স পাইলো, এ প্লাস পাইলো, সফল হইলো, তারে আর কেউ মোটিভেশন দিতেছে না। বরঞ্চ হওয়া দরকার ছিল যারা ভালো করতে থেকে সেলিব্রেট করা। আমাদের সোসাইটিতে আসলে এইটা আমি গত কয়েক বছর ধরে খেয়াল করলাম, যে যারা ব্যর্থ হয় এদেরকে নিয়ে ব্যাপক নাচানাচি, বা তাদেরকেই সবাই মানে মোটিভেশন দিয়ে মনে হয় যে উল্টায় ফেলতেছে। এখন ভাই এরপরে কি কথা আসলো যে এসএসসির এ প্লাসই লাইফে কিছু না। ওকে ফাইন, মানলাম এসএসসির এ প্লাস লাইফে কিছুই না। ওই ছেলে এইচএসসি তো মনে করো খারাপ করছে, তখন তোমার ভাইয়াই আবার বলবে যে এইচএসসি রেজাল্ট কোনো কিছু না, কত ছেলে পেলে এ প্লাস না পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তুমিও চান্স পাবা, ভালো কথা, ঢাবি তো তোমার হয় নাই। ওই ভাইয়া এসে বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইফের কিছুই না, চান্স পাওয়া কিছুই না, আরো বিশ্ববিদ্যালয় তো আছে।
ভালো কথা, তুমি আরো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে না। পাবলিক বিশ্ববিদ্যালয় লাইফে কিছু না, জাতীয় বিশ্ববিদ্যালয় তো আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ভর্তি পরীক্ষা হয়েছে, জাতীয় তো চান্স পাইলে না, কোনো একটা জায়গায় ডিগ্রি ভর্তি হয়েছো, জাতীয় বিশ্ববিদ্যালয় লাইফে কিছু না। তুমি তো পড়তেছো, এবার ডিগ্রি তুমি ফেল করলা, ডিগ্রিতে ফেল করা লাইফের কিছু না, ঠিক আছে, ওকে ভালো কথা। এরপরে কি, এরপরে আর কি কোনোভাবে তুমি পাস করলা, আবার নাইনে ভর্তি হবে, মানে তো সব কোনো কিছুই যদি লাইফের কোনো কিছু না হয়, আসলে লাইফের কোনো কিছু কি ভাই? মূলত তারা যেটা করে এটা না, এটা একটা ভণ্ডামি, একদম সোজা কথা, সেভের একটা ভণ্ডামি। তোমার যেটা করা উচিত, তোমার যে সময়টা তুমি পাচ্ছ সেই সময়টার সর্বোচ্চ ব্যবহার করা উচিত। দেখো, সময়কে যদি তুমি মূল্য দিতে জানো, সময়টা দ্বিগুণ মূল্য তোমাকে ব্যাক দিবে। দেন তোমার এই আলাপ দেওয়াই লাগবে না যে এটাই লাইফের কিছু না, ওটাই লাইফের কিছু। লাইফের কোনো কিছু লাইফের কিছু না। তুমি ইফোর্ট দিতে থাকো, তোমার কাজ কি? ইফোর্ট দেওয়া। ফলাফল কে দিবে? ফলাফল কি তুমি দিতে পারো? ফলাফল তো আল্লাহ দিবে, কারণ তিনি তো মানে তিনি দেওয়ার মালিক, নেওয়ার মালিক, সবকিছুই তিনি। সো তুমি ইফোর্ট দিয়ে যাইতে পারো। ইফোর্ট দিয়ে যদি তুমি নির্দিষ্ট কোনো হয়তো বা ঢাবিতে হলো না, অন্য জায়গায় হবে, বা তোমার ইফোর্টটা হয়তো বা তোমার পরবর্তী জবের ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু যদি তোমার মাথার ভিতরে এটা থাকে, রে ভাই, যে এইটাই লাইফের কিছু না, ওই কোনো ব্যাপার না, তাইলে তুমি কিন্তু পিছাই যাচ্ছ, ঠিক আছে? তুমি কিন্তু আলটিমেটলি মোটিভেশন হারাচ্ছ। তুমি পরিশ্রম করতে থাকো প্রপারলি, সৃষ্টিকর্তা তোমার পরিশ্রম অনুযায়ী যেখানে তোমার দেওয়া দরকার সেটা তোমার জন্য দিবে আর কি। তো এই সো কল ভাইয়াদের এই উল্টাপাল্টা মোটিভেশন, ভাই, এগুলো শুনেও না, লাইফ অনেক কঠিন জায়গা। অনেক, যেমন আমি আজকে একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম, আজকে লাইফটা দীর্ঘ হয়ে যাচ্ছে অনেক, একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করে, তার বাবা 8,000 টাকা বেতনের একটা চাকরি করে, সোর্স অফ ইনকাম হলো তার বাবার কাছ থেকে। তো সে আমাকে বললো যে ভাই, আমি দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বর্তমানে সে এখন, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়েছে, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এখনো কিন্তু তারা অনেকেই সিট পায়নি, অনেকেই বাইরে মেসে টেসে থাকছে। তো ঢাকার মতন জায়গায় মেসে থাকা, সেখানে খরচ, অনেক আসবাবপত্র কেনা লাগে, বা খাওয়া দাওয়ার একটা খরচ, এইটা মানে দেখো। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে যে বিভিন্ন ভিডিও টিডিওর মানে একটু মিউজিক টিউজিক লাগায় বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, ছবি টবি দিয়া যে তোমাদের মোটিভেশন দেয়, এখন আসলে বাস্তবতা কি? বলতেছে ভাই, আসলে বাস্তবতা আসলে অনেক কঠিন। তো যারা আসলে ওই টাইপের মোটিভেশন খায়া বিশ্ববিদ্যালয়ে আসে না, এরা এই যে গলায় হয় দড়ি দেয়, কারণ ও তো মনে করো রে বাপরে বাপ, বিশ্ববিদ্যালয়ে না জানি কি রে ভাই, বিশ্ববিদ্যালয়ে না জানি কোনো কিছু না রে ভাই, বিশ্ববিদ্যালয়ে যাইতে হয় পড়াশোনা করার জন্য। এবং এই যে পরিশ্রম করতেছো না আবার সেকেন্ড টাইম, বা তোমরা যারা ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষা দিবা, তার মানে কি আরো বেশি পরিশ্রম করার জন্য ছোট্ট একটু পরিশ্রমে শুরু করতেছো মাত্র। এবং পড়াশোনার এই স্টার্টিংটা এই জায়গা থেকেই হয়, এই মানে এইচএসসি লাইফ এবং এই অ্যাডমিশনের যে শুরু হয়, এখান থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জায়গায় যে আরো তো তোমার ভাই গ্লোবালি তোমার আবার প্রতিযোগিতার সম্মুখীন হইতে হবে। তো এটা ছোটখাটো ব্যাপার না, মানে বিশ্ববিদ্যালয়ে গেলে চিল আর চিল, হ্যাঁ, আড্ডা হবে, গান হবে, বাজনা হবে, এটা কি বিশ্ববিদ্যালয় রে ভাই? এটা বিশ্ববিদ্যালয় না। তোমার বাবা কয় টাকা বেতনে চাকরি করে চিন্তা করে দেখো তো, তোমাকে তো তাকে আবার সেটা রিটার্ন করতে হবে, পরিবারের জন্য তো কিছু করতে হবে। তো ও আমাকে আজকে বললো যে ওর গ্রামে ওই একমাত্র শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, এবং শুধুমাত্র স্কুল অফ এক্সেলেন্সের অনলাইনে কোর্স করেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এবং মানে মানে তার পিতা মাতা বা তার বোন আছে সম্ভবত, হ্যাঁ বোন আছে ফ্যামিলি, তারা খুবই গর্বিত তাকে নিয়ে। তো দেখো, এই গর্ববোধটা আসলে বেশি দিন কিন্তু থাকে না। তো তোমাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে, যত দ্রুত তুমি ফিল করতে পারবা যে না, আমার আসলে সোসাইটির প্রতি, ফ্যামিলির প্রতি, রাষ্ট্রের প্রতি আমার রেসপন্সিবিলিটি রয়েছে, তাহলে দেখবে যে তুমি আসলে এসব আলগা মোটিভেশন শোনার টাইম নাই। কারণ তুমি নিজেই তো তখন তোমার মোটিভেশন দেয় ভাই, তোমার সামনে সারাদিন মোটিভেশন ঘুরে বেড়ায়, তুমি বিভিন্ন ভাইয়ের মোটিভেশন খেয়ে বেড়াও। এইগুলো ভাই নিজের এমবি খরচ করে এত মোটিভেশন দেখা টাকার দরকার নাই। বরঞ্চ এইসব যেসব ভাইরা এসব মোটিভেশন দেয়, পারলে ওর কমেন্ট হাতের কাছে তো পাবা না, পারলে কমেন্টে কিছু দুই কথা শোনায় আসো, ওই তোমার ওই ভাইয়ের লাইফেও দেখবে মোটিভেশন নাই। বুঝা গেছে? তো এগুলো ভাই মানে এগুলো হলো যে মানে ফালতু জিনিস। অনলাইনে এই ব্যাপারগুলো খুবই ঘটে, খুবই দেখা যায়। ইভেন অনেক ভাই আমি দেখছি ওই AA+ পাইছে দুইটাতেই, হ্যাঁ, কিন্তু গল্প দেওয়ার জন্য, মানে তোমার তো খাওয়াইতে হবে কোনো কিছু, ইনস্ট্যান্ট দাঁড়ায় ঠাড়া মিথ্যা কথা বলে দেয় যে আমি 3.50 পাইছি, আমি 3.78 পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়তেছি। আসলে পুরোটাই মিথ্যা কথা। মোটিভেশনটা ইটসেলফ একটি পুরোটা একটা মিথ্যাবাজ, একটা চাপাবাজি। তোমার সামনে এসে বলা লাগবে, তুমি এটা তন্ময় হয়ে শুনবা, আরে বাপরে বাপ বিশাল কিছু করে ফেলছে। হ্যাঁ, রিয়াল কিছু স্টোরি অবশ্যই আছে, একবারে যে সব মানে মিথ্যা ব্যাপারটা এরকম না। তবে সেটা তোমাকে উপলব্ধি করতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে, এবং সেই বোঝার ক্যাপাসিটি আমার মনে হয় তোমাদের এখনো হয় নাই। দিন যত যাবে, তোমরা বিশ্ববিদ্যালয়ে যখন যাবে বিষয়গুলো শিখতে পারবা। অপ্রাসঙ্গিক কিছু কথা আমরা শেষ মুহূর্তে এসে বলে ফেললাম, যেটা আসলে একদমই বলতে চাইনি, অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাপারটা চলে আসছে। তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা আবার শুরু করো, ধারাবাহিক থাকো, লেগে থাকো। অবশ্যই অবশ্যই যদি কোনো জায়গায় চান্স নাও পাও, তবে তোমার এই পরিশ্রম কখনোই বৃথা যাবে না।
এই পরিশ্রম কোনো না কোনো জায়গায় অবশ্যই কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন তোমার পরিশ্রম অনুযায়ী, সেই জায়গায় এই ব্যাপারটা তোমার অবশ্যই কাজে লাগবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও কোনো সেশনে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।